করছেন সেটা হচ্ছে সেনা আইনি বিচার। এটা কিন্তু সেনাবাহিনীর ভিতরে এখন দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন, দেশের পক্ষে যারা আছেন, দেশের সার্বভৌমত্ব সেনাবাহিনীর ঐতিহ্যকে যারা রক্ষা করতে চান, তারা কিন্তু রিয়েক্ট করেছেন, তাদের বিষয়টা ভালো লাগেনি। এইভাবে সিভিল কোর্টে তাদের মামলা করা, তাদের বিরুদ্ধে বিচার করা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, এটি ভালো লাগেনি, ভালোভাবে গ্রহণ করেনি। আপনি যেটা বলছেন সেনা আইনে তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে সেনা আইনে বা তাদের কোর্ট মার্শাল, যে সেনা আইনি বিচার হওয়া উচিত। ইনাম হোসেন সুজন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ, আমরা আবারও শেখ হাসিনাকে চাই। জি নাসিম ভাই, আপনার কাছে এখন এই যে সবাই শেখ হাসিনাকে চাচ্ছে, অনেকে বলছেন, আপনার মন্তব্য। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আমি একটা কথা বলি, আওয়ামী লীগ এত বাধা বিপত্তির নিপীড়ন নির্যাতনের পরেও কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু তাদের কার্যক্রম সীমিত পরিসরে হলেও কিন্তু চালিয়ে যাচ্ছে। এই জালিম সরকার বলেন, এই ফ্যাসিস্ট সরকার বলেন, তাদের বিপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু 5ই আগস্টের পর থেকে আপনার ছোট ছোট 10 জন 5 জন করে মিছিল করারও চেষ্টা করেছে, বাধা এসেছে, তাদের উপরে মব সন্ত্রাস চালানো হয়েছে, এটা চলছে। তারপরও কিন্তু আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ধরেই কিন্তু সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়। ধরে মিছিলে গেলে মানুষের কথা বলার অধিকার আছে, এটা গণতান্ত্রিক দেশের নিয়ম। প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক দেশে থাকবে এবং ন্যায় অন্যায়কে বিভক্তি করে তার সম্পর্কে ন্যায়ের পক্ষে কথা বলার অধিকার মানুষের মৌলিক অধিকার, মানুষের এটা বাক স্বাধীনতা আজকে বাংলাদেশে বিরাজমান নয়। আজকে আমাদের নেতাকর্মীরা কাজ করতেছে না, আওয়ামী লীগের কর্মসূচি নাই তা তো না। আমরা আজকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করাই নয়, বর্তমান অসাংবিধানিক অনির্বাচিত ইউনূস সরকার তার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেই শেষ হয় না, আক্রমণ করা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করা হয় এবং সন্ত্রাসী মব সন্ত্রাস চালিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করে এবং এই মব সন্ত্রাসকারীরা মুক্তিপণ পর্যন্ত আদায় করে। তাদেরকে গ্রেপ্তার করার, যেহেতু তারা গ্রেপ্তার না করে তারা এদেরকে আলাদা জায়গায় নিয়ে গুম করে তারপর মুক্তিপণ আদায় করে। এ ধরনের অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটছে প্রতিদিনই। আমাদের যেখানেই আমাদের নেতাকর্মীরা, আমাদের তৃণমূলের মানুষরা প্রতিবাদ করে, সভা করে, মিছিল করে, সেখান থেকে কিন্তু আক্রমণ হয়। কাউকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়া হয়, অনেকে গুম করে নিয়ে যাওয়া হয়, মুক্তিপণ দাবি করা হয়। এত কিছুর পরও কিন্তু আমাদের নেতাকর্মীরা বসেনি, প্রতিবাদ করছে এই অবৈধ শাসনের, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে। এই জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী যারা বাংলাদেশের আন্তর্জাতিকভাবে যে সংগঠন, লস্করে তৈয়বার সহযোগী সংগঠন, সিস্টার্স অর্গানাইজেশন, হিজবুত তাহরির থেকে আরম্ভ করে জামাত ইসলামী, ছাত্র শিবির, এমনকি বিএনপি, যুবদল, ছাত্র দলের ছেলেরাও এখন কিন্তু এই মব সন্ত্রাসের সাথে সম্পূর্ণরূপে তারা জড়িত। এরাই এই তারেক জিয়ার সদস্যরা, ফলোয়ার্সরা, তারা কথা দিয়ে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যে স্মৃতি চিহ্ন, যেখান থেকে জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, শেষ ঘোষণাটি, যে ডিক্লারেশনটা যে বাড়ি থেকে, সেটাকে কিন্তু ভেঙে চুরে একাধিকবার আক্রমণ করেছে, আগুন অগ্নিসংযোগ করা হয়েছে, সর্বশেষ বুলডোজার দিয়ে ঘোষণা দিয়ে 3 দিন বসে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সমস্ত ইতিহাসকে, জাদুঘরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এর লক্ষ্যটা কি? খোদ ইউনূস সাহেবের পৃষ্ঠপোষকতায় উনি তো ঘুমিয়েছিলেন না। একটা মানুষ তো 3 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে না। 3 দিন পরে উনি জেগে উঠে বলল এটা ভালো কাজ হয়েছে বলে উনি মনে করেন না। 3 দিন উনি কি মনে করেছেন? এটা জাতির কাছে এই কথাটি উনি বলেছেন, আমরা শুনেছি, দেশের মানুষ শুনেছে। এটা কি তিনি অন্তর থেকে বলেছেন নাকি এটাও এক ধরনের উনি জাতির সাথে মশকরা করেছেন? জাতির কাছে উনি বাঙালি জাতিকে, এই সাহসী জাতিকে, বীরের জাতিকে উনি মনে করেন না। উনি মনে করেন এদের সাথে উপহাস করলে এদেরকে বোকা ভাবেন এবং এদেরকে বোকা বানানো সহজ। যেহেতু একটি মেটিকুলাস ডিজাইন ডিপ স্টেট কি সরোজ ফাউন্ডেশনের টাকা ব্যবহার করে, টাকা খেয়ে এদেশের মানুষকে, তরুণ ছাত্র সমাজকে
বিভ্রান্ত করতে সক্ষম হয়েছেন, যে কারণে উনি মনে করেন যে এখনো প্রতিদিন ওনার কথা মানুষ বিশ্বাস করে। কিন্তু উনি বুঝতে পারতেছেন না, উনি বোঝেন না যে বাংলাদেশের মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, অনেক সাহসী এবং ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলার জন্য লড়াই করে জীবন দেওয়ার জন্য বাঙালি জাতি কখনোই পিছপা হননি। এই বুঝের জায়গাটাতে উনি নেই। উনি এখনো না থাকার কারণে এই ধরনের কাজ উনি করে যাচ্ছেন, বিভ্রান্ত করতেছেন প্রতিটি কথার ভিতরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা আপনি বক্তব্য দিতেও পারেন, নাও বলতে পারেন, সেটি হচ্ছে তারপরেও আমি দর্শক অনেকেই বলেছেন যে এই বিষয়ে কোনো কথা বলা যায় কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর আপনাদের সময় যারা ডিজিএফআইতে ছিলেন তাদের বিরুদ্ধে এবং আরো কয়েকজনের বিরুদ্ধে কিন্তু তারা মামলা করেছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই প্রেক্ষিতে সেনাবাহিনীর ভিতরে এক ধরনের উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। এবং আজকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল তিনি বলেছেন 15 জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে, তারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন, আরো একজন পলাতক রয়েছেন, তাকে 9 তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এটা কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আপনার কোনো বক্তব্য যদি থেকে থাকে? শুনুন, আইসিটি ট্রাইব্যুনাল যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এর সাথে কোনো এদের এই বেআইনি ট্রাইব্যুনাল সৃষ্টি করে যে অবৈধ অন্যায়ভাবে যত কার্যক্রম তারা করেছে সম্পূর্ণটাই হলো রাজনৈতিক, সম্পূর্ণটাই হলো মানুষকে বিভ্রান্ত করা, এবং এর সম্পূর্ণ আয়োজন হলো শুধু একটাই লক্ষ্য, আওয়ামী লীগকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা। আওয়ামী লীগ সভাপতি মাননীয় বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিঃশেষ করা এবং এটা ভুয়া মামলা রায় যাওয়ার জন্য ইতিমধ্যেই তারা অনেক কার্যক্রম তারা করেছে। আমি যদি বলি, তারা কিন্তু ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যাদেশে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য তারা বিচারের কার্যক্রম, রায় তারা লিখে রেখেছে। এখন শুধুমাত্র তারিখ ঘোষণা করে রায় জাজমেন্ট দিবে, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবং দেশের মানুষও, সারা দুনিয়ার মানুষ যারা জানে, যারা বাংলাদেশে কি হচ্ছে, তারা কিন্তু এটা বুঝতে পেরেছে। এবং এর বিনিময় এই অবৈধ আইসিটি আদালতের মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার সম্পূর্ণ ষড়যন্ত্রটি, আয়োজনটি 71-এর যুদ্ধ অপরাধীরা, মহান মুক্তিযুদ্ধের যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে 30 লক্ষ শহীদের আত্মাহুতি রক্ত যে উৎসর্গ করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই রাষ্ট্রটিকে ধ্বংস করে পুনরায় 71-এর আদলে ধর্মীয় চেতনার ভিত্তিতে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের সমস্ত আয়োজনে এবং সমস্ত প্রচেষ্টা কিন্তু এই অবৈধ দখলদার রাষ্ট্রের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আজকে বাংলাদেশকে কারা পরিচালনা করছে, সরকারে কে আছে, তার উপরে তাকে কে নিয়ন্ত্রণ করে, তার পিছনে কি, এটা কিন্তু এখন দিবালোকের মতো সত্য। আজকে বাংলাদেশে বিদেশি এজেন্টরা অবাধে বিচরণ করছে, পাশ্চাত্যের এজেন্টরা বিচরণ করছে, আইএসআই এর এজেন্টরা বাংলাদেশে বিচরণ করছে, তারাই পরিচালনা করছে বিভিন্ন ভাবে। এবং 71-এ যারা বিরোধিতা করেছে, যারা বাংলাদেশে বিশ্বাসী না, বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যারা এখনো মেনে নিতে পারেনি, সেই অশুভ শক্তি, এই সব অশুভ শক্তিগুলো আজ একাকার হয়ে বাংলাদেশকে ধ্বংস তার প্রান্তে নিয়ে যাওয়ার জন্যই তারা সমস্ত কার্যক্রম করছে। আজকে সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, এটা তো রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান। এখানে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিম্ন পদ থেকে সর্বোচ্চ পদে যে যেখানেই থাকে, এটা তো কোন দল সরকারে আসতো তাদের দ্বারা তো না, এটা রাষ্ট্রের প্রয়োজনই এরা এদের দায়িত্ব পালন করে থাকে। এখানে ঢালাও ভাবে সবাইকে একাকার করে যারা কোনো দলীয় চিন্তায় অত দলীয় উদ্দেশ্য সাধনের জন্য যারা কাজ করে না থাকে, কাজ যদি যেহেতু যারা করে নাই, যারা পেশাদার অফিসার, সেই সকল অফিসারদেরকে যদি ঢালাও ভাবে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাতে কি হবে? তাদের মনোবল নষ্ট হবে। পরবর্তী সময়ে যারা ন্যায়সঙ্গত কাজ করার জন্য যারা আছেন তারা কাজ করতে পারবেন না, যে কারণে আজকে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলাকারী বাহিনী তাদের নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে, চাকরির নিরাপত্তার অভাব বোধ করতেছে। সেনাবাহিনীতে যেটা হচ্ছে, সেনাবাহিনী তো আমাদের গৌরব, আমাদের রাষ্ট্রের অন্যতম অঙ্গ, জাতীয় প্রতিষ্ঠান।
সেখানে আমাদের সন্তানেরা, বাংলার বীর সন্তানেরাই যোগ্যরাই তো এখানে আছে। আমি তো এদেরকে আলাদাভাবে আমাদের দেখার কোনো সুযোগ নেই। দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন, দেশের পক্ষে যারা আছেন, দেশের সার্বভৌমত্ব, সেনাবাহিনীর ঐতিহ্যকে যারা রক্ষা করতে চান, তারা কিন্তু রিয়েক্ট করেছেন, তাদের বিষয়টা ভালো লাগেনি। এইভাবে সিভিল কোর্টে তাদের মামলা করা, তাদের বিরুদ্ধে বিচার করা, তাদের বিরুদ্ধে গ্রেফতারি করা, জারি করা, এটি ভালো লাগেনি, ভালোভাবে গ্রহণ করেনি। আপনি যেটা বলছেন, সেনা আইনে তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে, সেনা আইনে বা তাদের কোর্ট মার্শাল, যে সেনা আইনে বিচার হওয়া উচিত। তারা নিজের মতো করে করবে। জি, এই যে বলেন, আপনি বলেন। জি জি, আমি এই বিষয়টাই, আপনি এটা কিন্তু অনেকেই বলছেন, আপনি যে কথাটা বললেন, সেনা আইনে এই ধরনের সেনাবাহিনীর ভিতরে একটা ইচ্ছাকৃত ভাবে অনেকে বলছেন যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। আপনাকে এখন আরেকটু বলি, শুধু ৭৫-এর 15ই আগস্ট যেমন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী সদস্যরাই, এবং ২৪শেও সেনাবাহিনীর একটা ষড়যন্ত্র আমরা দেখেছি, দেশবাসী দেখেছে। এই ব্যাপারে সেনাবাহিনীর কি এগুলো ধারাবাহিক কার্যক্রম? আওয়ামী লীগ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এই বিষয়টি এখন একেবারে পরিষ্কার। এখন আওয়ামী লীগকে এই পর্যায়ে দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আপনারাও যদি মনে করে থাকেন, এবং দেশবাসীর কাছে স্পষ্ট যে স্বাধীনতার পক্ষে কারা, বিপক্ষে কারা, এবং পুরো বিপক্ষ শক্তির দ্বারা এখন দেশ নিয়ন্ত্রিত হচ্ছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে এখন দেশবাসীর কাছে প্রয়োজন। আপনাদের বক্তব্য কি? কিভাবে আসতে পারেন, কিভাবে আসা উচিত, এটা কিন্তু জনগণ একটু শুনতে চায়। দেখুন, আওয়ামী লীগের মূল শক্তি হলো বাংলাদেশের জনগণের সমর্থন। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন আছে, বিশ্বাস এবং আস্থা দুটোই আছে। অতএব আমাদের উপরে যে অত্যাচার, অবিচার, অন্যায়ভাবে যেটা জুলুম চলছে, দেশের উপরে যেটা চলছে, এটা থেকে এর অবসান অচিরেই ঘটবে। এইভাবে একাধিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর উপরে যেটা চলছে, এটা এক ধরনের অবিচার, অন্যায়। এটাকে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, একটি রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণরূপে বিনষ্ট করার জন্য, এটা যারা বাঙালি জাতি, বাংলাদেশ, আগামী বাংলাদেশ, তরুণ প্রজন্ম যাদের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, সেই বাংলাদেশ যাতে গড়ে উঠতে না পারে, সেইটা করার জন্য এগুলো হচ্ছে। সুতরাং এগুলো করে টিকে থাকতে পারে না কোনো স্বৈর শাসক, কোনো ফ্যাসিস্ট। সেটা ইউনূস সাহেব যতই মনে করে থাকে, একটা সময় বাংলাদেশের মানুষ মনে করতেন, কিছু অংশ মনে করতেন, উনি বাংলাদেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না, এখানে শান্তির সুবাতাস উনি বইয়ে দিবেন। গত 14 মাসে তার কর্মকাণ্ড দ্বারা দেশের মানুষ অতিষ্ঠ, জীবন নিয়ে হাতে নিয়ে মানুষ এখন কোনো রকমের বেঁচে থাকার চেষ্টা করতেছে। আর আমাদের দেশে মানুষের এই অবিচার, অন্যায়, এই দেশবিরোধী কর্মকাণ্ড, জঙ্গিবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করা, সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানোর জন্য আজকে দেশে পাহাড়েও শান্তি নাই, সমতল ভূমিতে তো শান্তি নেই। কোথায় শান্তি, কোথায় শৃঙ্খলা, কোথায় আইন, কোথায় বাক স্বাধীনতা, কোথায় মৌলিক অধিকার? কোনো কিছু অবশিষ্ট নেই। এর বিপক্ষে বাংলাদেশের মানুষ অচিরেই ঘুরে দাঁড়াবে, এবং আমি মনে করি সেই ঘুরে দাঁড়াবার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে থাকবে, এবং আওয়ামী লীগের সভাপতি, বারবার মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই নেতৃত্ব দিবেন। এবং বাংলাদেশের তরুণ সমাজ, যুব এবং মেহনতি মানুষ, খেতে খামারে কাজ করা কৃষক, শ্রমিক, এবং যারা বুদ্ধি সুশীল সমাজ, সিভিল সোসাইটিতে যারা আছেন, তারাও কিন্তু বসে থাকবেন না। তারা একবার ভুল করেছেন, কিন্তু বারবার বাংলাদেশের মানুষ ভুল করে না। এই ইতিহাস, এই ঐতিহ্য আমাদের আছে। সুতরাং আমি মনে করি এই অন্যায় অবিচারের মধ্য দিয়ে অযোগ্য, অথর্ব, ব্যর্থ, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে উপর ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দীর্ঘদিন ফ্যাসিস্টদের কায়দায়, ফ্যাসিস্টদের দুঃশাসন, ফ্যাসিজম যে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা চালাচ্ছে, এটা উনি অচিরেই তার সমাপ্তি আসবে, সমাপ্তি হবে। আমাদের মনে হয় বাংলাদেশের মানুষের কষ্ট কখনোই দীর্ঘ হতে পারে না, দীর্ঘ সময় আমরা এই কষ্ট বাংলাদেশের মানুষ মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণ নেই। সুতরাং তার বিদায় অবশ্যম্ভাবী, ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে।
ইনাম হোসেন সুজন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ, আমরা আবারও শেখ হাসিনাকে চাই। জি নাসিম ভাই, আপনার কাছে এখন এই যে সবাই শেখ হাসিনাকে চাচ্ছে, অনেকে বলছেন এবং ডক্টর ইউনূস সাহেব 50 বছর থাকতে চাচ্ছেন, কি ওনার নিজের ইচ্ছায় তিনি নিজে প্রকাশ করেছেন 50 বছর, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, তাকে যেন সেই তৌফিক দান করুন, এটা অনেকে তার কাছে দোয়া করছেন এবং অনেকে বলছেন যে আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয়, ডক্টর ইউনূসকে আমরা আজীবন চাই। ডক্টর ইউনূস সাহেবের বর্তমান 13 মাসে কেউ কেউ বলছেন যে দেশ 50 বছর পিছিয়ে গেছে। এখন আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, আওয়ামী লীগের সময় যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হয়েছে, বর্তমান 13 মাসে কেউ কেউ বলছেন যে 13 মাসে বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে, কিন্তু সবাই প্রত্যাশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু কাঙ্ক্ষিত সেই ফল কেউ দেখতে পাচ্ছে না। আপনার মন্তব্য? শুনুন, আমি জানি না উনি দীর্ঘজীবী হোক বাংলাদেশের মানুষ চায় কিনা, তো উনি যে 130 বছর বেঁচে থাকতে চায় এই দুঃস্বপ্ন উনি দেখে, এবং এটা বাংলাদেশের মানুষের কে হাসির খোরাক উনি জুগিয়েছে। উনি হাসির পাত্রে পরিণত হয়েছে। মানুষ কখন সুস্থ থাকে তখন এক ধরনের চিন্তা করে। উনি আসলে এখন কি অবস্থায় আছে সময় বলে দেবে, মানুষ বলে দেওয়া দিয়েছে, বুঝতে পেরেছে। উনি 130 বছরের জন্য ওনাকে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতা থাকার দায়িত্ব দিয়েছে। কে দিয়েছে? উনি এই খোয়াব উনি কিভাবে রেখেছে, কে দেখিয়েছে? সুতরাং উনি কি পর্যায়ে আছে আপনারা বুঝতেই পারবেন। আমি ওনাকে পাগল বলতে চাই না, আমি ওনাকে উন্মাদ বলেও আমি ওনাকে খাটো করতে চাই। তবে উনি যে স্বার্থপর, উনি যে দেশের স্বার্থের চাইতে, দেশের মানুষের স্বার্থের চাইতে ব্যক্তির স্বার্থেও যে অনেক বেশি বেশি মনে করেন, পছন্দ করেন, সেটা কিন্তু উনি প্রমাণ করেছেন। আর বাংলাদেশের মানুষ, ওনার মতো একজন মানুষ, উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিবে। আর উনি 50 বছর দেশের মানুষ উনি ওনাকে ক্ষমতায় রাখতে চেয়েছে। তো ফ্যাসিজম, ফ্যাসিবাদের তত্ত্বটা কোত্থেকে এসেছে? তো আমার মনে হয় বাংলাদেশে ফ্যাসিবাদী ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের স্বার্থ বাস্তবায়নের জন্য দুর্নীতি থেকে আরম্ভ করে মানি লন্ডারিং থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নেই, এমন কোনো জায়গা নেই যে এই জায়গাগুলোতে উনি বিচারণ করেননি। এখন এর হাত থেকে মানুষ বাঁচতে চায়। এই বাঁচার জন্য, মানুষের বাঁচার লড়াইয়ের জন্য, দেশ বাঁচাবার লড়াইয়ের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি স্থিতিশীল রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, দোয়া চাচ্ছেন এবং প্রার্থনা করতেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে আরম্ভ করে মুসলিম পর্যন্ত সকলেই কিন্তু এক বাক্যে এখন নীরবে, মানুষ প্রকাশ্যে তো দোয়াও করতে পারে না, মানুষ প্রকাশ্যে কথা বলা তো দোয়া দূরের কথা, মসজিদে মন্দিরে যেও কিন্তু, সেখানে যেও কিন্তু নিস্তার পাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়াও প্রার্থনা করতে পারেন না। সুতরাং এই সরকারকে, এই অবৈধ গ্যাংস্টার বাহিনীকে, যিনি ইতিমধ্যেই রাজনীতির খায়েশ করে রাজনৈতিক দলও উনি সৃষ্টি করেছেন, যাদের অবস্থান তো যে আর্মির সেনাবাহিনীর কি এপিসির ভিতর দিয়ে রক্ষা করে তাদেরকে বাঁচাতে হয়েছে। তার নেতৃত্ব দিয়েছেন গোপালগঞ্জে মানুষকে গণহত্যার নির্দেশনা দেওয়া এই অবৈধ দখলদারি। এই গণহত্যাকারীর হাত থেকে দেশকে রক্ষা করা সময়ের ব্যাপার মাত্র। আমি মনে করি সময় অতি সন্নিকটে, এবং আমাদের অনেক ধরনের ভুল ত্রুটির কথা অনেকে বলেন, সমালোচনা করেন, আমি দেখেছি অনেকে অনেকভাবেই বলার চেষ্টা করেছে। এগুলোর ফয়সালা তো বাংলাদেশের মানুষই করার সুযোগ আছে এবং আমরা সেই বিশ্বাস করি। সুতরাং 71-এর পরাজিত শক্তিকে পুনরায় পরাজিত করার জন্য আমি মনে করি না কোনো কৌশল পরিবর্তনের দরকার আছে। আমি মনে করি না তাদের বিরুদ্ধে আর একটা সশস্ত্র যুদ্ধ করার দরকার আছে। তবে তাদেরকে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগের নেতৃত্বে, দেশরত শেখ হাসিনার নেতৃত্বে এদের বিদায়ের সময় খুবই অতি সন্নিকটে। অনেকে অনেক কথা বলে, কিন্তু কোন রাষ্ট্র ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যদি স্থায়িত্ব টিকে থাকতে পারত, তবে সেক্ষেত্রে বাংলাদেশ, আর যাই হোক বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটির জন্ম হতো। যেহেতু বাংলাদেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের চেতনায়, বাংলাদেশের মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায়, সেই বিশ্বাস ও আস্থার জায়গায় বাংলাদেশের মানুষ আবার ফিরে এসেছে। সুতরাং অবৈধ
এবং এই সন্ত্রাসীদের জন্য আমি মনে করি না অনেক সময় অনেক কষ্ট আমাদের বাংলাদেশের মানুষের আর করতে হবে না, শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং আমি মনে করি এদের বিদায় এবং এদের অপশাসন দুঃশাসন থেকে ঘুরে দাঁড়িয়ে 50 বছরের পিছিয়ে না 100 বছর আওয়ামী বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, 100 বছর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এবং সেই জায়গায় আমরা ফিরে আসাটাই এখন আমি মনে করি সেই 100 বছর পিছিয়ে ঘুরিয়ে দাঁড়ানোটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য। জি ধন্যবাদ। আমি আপনার কাছে ছোট ছোট দুই একটা প্রশ্ন করবো, সেটি তারপরে আমরা শেষ করব। সেটি হচ্ছে যে বিগত 16 বছর আপনাদের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র, যেসব গুজব রটানো হয়েছে, গুজব বলবো না, সত্যি প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আওয়ামী লীগ ভারতের সাথে নানাবিধ অবৈধ চুক্তি করেছে যেগুলো দেশের স্বার্থ বিরোধী। আওয়ামী লীগ যদি হিন্দুদের কারো, হিন্দু সম্প্রদায়ের কোনো পূজা পার্বণ বা উৎসবে যেত, ইসলাম ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, আওয়ামী লীগকে সরাতে হবে, এগুলো আপনারা মোকাবেলা করতে পারেননি। এটা কি আপনাদের ব্যর্থতা? এক, গুজব না সত্যি ছিল? আরেকটি হচ্ছে এখন আমরা দেখছি সবাই মিলে পূজা করছে, সবাই মিলে ভালো পূজা করছে, কিন্তু আওয়ামী লীগের সময় এই বিপদটা হলো কেন? এখন সবাই পূজায় গিয়ে ডোনেশন দিচ্ছে, সবাই পূজা গিয়ে গীতা পড়ছে, পূজায় গিয়ে নাচানাচি করছে, আর আওয়ামী লীগ সরকার ভারতের কাছে কিভাবে বাংলাদেশকে বিক্রি করলো সেটার কোনো দলিল পত্র, দলিল দস্তাবেজ কেউ দেখাতে পারছে না। বর্তমান সরকার নানান ভাবে চেষ্টা করেছে কি কি অবৈধ চুক্তি বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। আপনারা কি ক্ষমতায় যখন ছিলেন তখন এসব গুজব বা এসব ষড়যন্ত্র বুঝতে পারেননি? দেখুন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য যে শান্তি চুক্তি হয়েছিল তার আগে অপপ্রচার করা হয়েছিল বাংলাদেশে 3 ভাগের 1 ভাগ, বান্দরবন থেকে আরম্ভ করে পার্বত্য চট্টগ্রাম সব ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এবং বাংলাদেশে ভারতের পতাকা উড়াবে এবং পতাকাও তৈরি হয়েছিল, সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে। শান্তি চুক্তির পরে প্রমাণ হয়েছে বাংলাদেশ 1 ইঞ্চি ভূমিও ভারতের কাছে যায়নি। তো বাংলাদেশে কিছু লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা ভারতের কথা বলে একটু বেশি বেশি মিথ্যা কথা, অসত্য কথা বলে এবং এর দায়টা ট্যাগিং করা, আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে আমরা আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ দেশটাকে বিক্রি করে দিয়েছে, এটাই তো আপনি বললেন। আচ্ছা বলুন তো, এই 14 মাসে এই অবৈধ দখলদার এই সরকার ভারতের সাথে গত 16 বছরে আওয়ামী লীগের শাসন আমলে যত চুক্তি হয়েছে একটা চুক্তিও কি বাতিল করেছে? একটা চুক্তিও কি বাতিল করেছে? বলেছে এটা দেশের স্বার্থ বিরোধী? বলে নাই। তার মানেটা কি? যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তিগুলোই বাংলাদেশের স্বার্থের পক্ষেই হয়েছে, এটা তো প্রমাণিত, এটা তো সত্য। এই চরম সত্য কথাকে তো আর অস্বীকার করা যাবে না। অপপ্রচার তো অপপ্রচার, বিভ্রান্তি তো বিভ্রান্তি, মিথ্যাচার তো মিথ্যাচার, গুজব তো গুজবই। গুজবের যদি কেউ বিশ্বাস করে সেটা হলো, তাহলে তো তার এটা নিয়ে কিছু বলার নেই। বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশের 16 বছরে বাংলাদেশে উন্নয়ন হয়েছে বলা হয়েছিল পদ্মা সেতু বিশ্বের, এটা না, এটা অনন্য অসাধারণ সেতু হলো পদ্মা সেতু। এ ধরনের আজকেই আমি একটা অফিসার পড়তেছিলাম, একজন বিখ্যাত প্রকৌশলী, সে বলেছে এই পদ্মা সেতু তো অন্য 1000টা সেতুর মতো একটা সেতু না, পৃথিবীতে এ ধরনের খুব কম সংখ্যক সেতুই কিন্তু পদ্মা সেতু। সেই পদ্মা সেতু নিয়েও তো বলা হয়েছে যে ভেঙে পড়বে, এই পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, এই পদ্মা সেতু দিয়ে মানুষ পারাপার করতে পারবে না, এ ধরনের অপপ্রচার করা হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে এটা নিয়ে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, কিন্তু সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে।